আমি সইপা দেব আমার মন প্রাণ, আমি সইপা দেব আমার মন প্রাণ। তুমি কোন বা দেশে রহইলা রে দয়াল সাম, তুমি কোন বা দেশে রহইলা রে দয়াল সাম। তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ। তুমি কোন বা দেশে রহইলা রে দয়াল সাম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার পুরো নামটা? আমি সিদরাতুল মুনতাহা বর্ণ। আমি বলবো আমি কক্সবাজারের একজন ছোট্ট মানুষ। আমি এখন আমেরিকায় আসলাম। আমেরিকার বাফালো সিটিতে আমি আছি। আমি এখন ইসিসি সুনি এরি, যেটা স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, ওখানে আমি স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল কক্সবাজারে স্টুডেন্ট। জি হ্যাঁ, সমুদ্র সৈকত তো প্রতিদিনই দেখা হইতো। প্রতিদিনই। প্রতিদিনই এটা আমার দায়িত্ব, এটা আমার প্রতিদিনের। যে সকালে মানুষ যেভাবে চা খেয়ে ঘুম থেকে ওঠে না, কক্সবাজার সমুদ্রে যাওয়াটা আমার জন্য ওরকম একটা ব্যাপার। কেমন স্মৃতি আছে কক্সবাজার নিয়ে? এখন তো বলতে গেলে মন খারাপ হয়ে যাবে। কক্সবাজার হচ্ছে, যেটাকে আমি বলি কক্সবাজার কমা সমুদ্র শহর। সমুদ্র শহর কেন বলি? কারণ সমুদ্রের পাশে শহরটা, আর সমুদ্র হচ্ছে আমার বন্ধু, সেহেতু সমুদ্র শহরটাই আমার। এখন স্মৃতি কক্সবাজারে আমার জন্ম হচ্ছে আমার সিলেটে, আমার দাদু বাড়ি সিলেট, আমার নানু বাড়ি কক্সবাজার, আমার বড় হওয়া কক্সবাজারে। এবং আমার মনে হয় যে সমুদ্র একদম আষ্ট্রপৃষ্ঠে আমার সাথে লেগে আছে। আমেরিকা আসা হলো কেন? আমেরিকা আসা হলো কারণ আমার একদম ছোটোকাল থেকে, আমি যখন ক্লাস 3-তে ছিলাম তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ইংলিশকে নিয়ে কিছু একটা করব। তো তখন আমি ছোটোকালেই ভেবেছিলাম যে হ্যাঁ, আমি অনার্স করবো ইংলিশে, কারণ আমি তখন ভাবতাম যে ইংলিশে অনার্স করাটা একটা বিরাট ব্যাপার স্যাপার। আস্তে আস্তে বড় হলাম, দেখলাম যে না, কক্সবাজার, সিলেট, ঢাকার বাইরেও পৃথিবী আরও বড়, আরও বড়। আমার মামা থাকেন আমেরিকাতে। তো সেক্ষেত্রে ছোটোকাল থেকে আমার একটা ইচ্ছে ছিল যে স্নোম্যান বানাবো, স্নো নিয়ে খেলবো। এখন ওটার জন্য কোথায় যেতে হবে তো জানি না। তো একদিন আমেরিকা যাব। এখন আমেরিকা যাওয়ার জন্য আমি খুব ডেসপারেট হয়ে গেলাম। যখন আমার কলেজ লাইফ শুরু হলো, তখন থেকে আমি বললাম যে ঠিক আছে, আমি আইএলটিএস করব, এবং কীভাবে কী করতে হয় তখন থেকে আমি আস্তে আস্তে জানা শুরু করলাম। স্নোম্যানটা কি আলসা দেখে শুরু হয়েছে? হ্যাঁ। কক্সবাজারের স্কুল কলেজ কোথায় ছিল? আমার স্কুল, আমি আমার এসএসসি পাশ করেছি আমার কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে, আর আমার ইন্টার অর্থাৎ এইচএসসি আমার পাশ করা হয়েছে কক্সবাজার কলেজ, সরকারি কলেজ থেকে। কিভাবে আসা হলো? এখন ওটার জন্য আমার ব্যাক স্টোরিতে যেতে হবে। আচ্ছা, খুব বেশি ব্যাক স্টোরিতে না যাই। আমি 2021 সালে আমার যখন যে 20-এর যে কোভিড গেল না, এরপর আমার পরীক্ষা হচ্ছে কিছুদিন পেছাতে থাকলো এইচএসসি। এরপর ফাইনালি আমার এইচএসসি দেওয়ার পর আমি বাসা থেকে কথা বললে আমার ইউনিভার্সিটি প্রিপারেশনের জন্য আমি চিটং যাই, চট্টগ্রাম শহরে। ওখানে আমার কোচিং করি এবং ঢাকার ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই। আর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার আগেই আমি চলে যাই ঢাকাতে, কারণ আমি চাচ্ছিলাম যে মানে বেস্ট আমি আমাকে দেবো। তো আইএলটিএস প্রিপারেশন আমি চট্টগ্রামে না নিয়ে ঢাকাতে যাই, কারণ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ দ্য বাংলাদেশ। তো আমি চাচ্ছিলাম যে বেস্টটা যাতে আমার সাথে হয়, যাতে কম্পিটিশনটা আমার ভালো হয়। বা চট্টগ্রামের সবাই তো আমার মতোই, বা চট্টগ্রামের সবাই আমার চাইতে আর ভালো কী বা হবে, ওইটার ক্ষেত্রে এক প্রকার আমি ঢাকাতে যাই। আর ওখানে আমি আইএলটিএসের কোর্সে ভর্তি হই, জানি, এবং আমি হচ্ছে আইএলটিএস দেই। আমি 6 মাস প্রিপারেশন নেই, 6 মাস আমি লেখাপড়া করি, অ্যান্ড দেন আমি আমার আইএলটিএস পরীক্ষা দিই হচ্ছে 2022-এর জানুয়ারিতে। আইএলটিএসের রেজাল্ট কেমন ছিল? আমার 7.0 ছিল। 7.0 is enough for student visa? Of course, it's more than enough.
কত পেতে হয় একটা ভিসা পাওয়ার জন্য, আমেরিকার ভিসা পাওয়ার জন্য আইএলটিএস? এখন ব্যাপারটাকে আমি দুই ভাগে ভাগ করতে চাই। আমেরিকার ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেড হওয়ার জন্য 5.5 ইজ দ্য মিনিমাম, আর 6.5 ইজ ইনাফ। হ্যাঁ, আর এর চেয়ে উপরে হলে ভালো। কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে ভিসা ইজ নট ডিপেন্ডেড অন জাস্ট দ্য আইএলটিএস স্কোর। এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন আমার পরিচিত অনেকে আছে 8.5 পেয়েছে আইএলটিএসে, কিন্তু সে ভিসা পায়নি। তো সেই ক্ষেত্রে ভিসার ক্ষেত্রে ব্যাপারটা আমি আইএলটিএসের উপর ডিপেন্ড করে না। 8 পাইলে অনেকে আইএলটিএস পায়, অনেকে ভিসা পায় না, আবার অনেকে 5.5এও ভিসা নিয়ে চলে আসছে। তো এখানে একটু আর কি কন্ট্রোভার্সি ব্যাপারটা আছে। কি লাকের উপরে নির্ভর করে না প্রিপারেশনের উপরে নির্ভর করে? এটা নির্ভর করে সপ্তাহের উপর, এটা আমার উপর নির্ভর করে। কেন? হ্যাঁ, যেমন আমি সবসময় শুনেছি যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে চাই। আমি সবসময় শুনেছি যে ভিসা অফিসারের যদি মন খারাপ থাকে তাহলে ভিসা পায় না, আবার ভিসা অফিসারের মন ভালো থাকলে আপনার চেহারা পছন্দ হলে নাকি ভিসা দিয়ে দেয়। ব্যাপারটা আসলে মোটেই এরকম না। হ্যাঁ, আমি যখন আমার ক্ষেত্রে হয়, আমি ভিসার অ্যাপ্লাইয়ের জন্য যাই, ভিসা ইন্টারভিউর জন্য যেদিন যাই, সেদিন আমার যা মনে হয়েছে যে আমি কতটা ডেডিকেটেড টু মাই সেলফ, আমি কতটা অনেস্ট টু মাই সেলফ, এই জিনিসটা তারা দেখেছে। আমি কোনো এজেন্সির মাধ্যমে আসিনি, আমি সব কিছু নিজে নিজে অ্যাপ্লাই করেছি, নিজে নিজে সব এই পথটা পাড়ি দিলাম উইথ মাই ফ্যামিলি বন্ডিং অ্যান্ড এভরিথিং। তো মানে প্রফেশনাল আমি কারো হেল্প নেই নাই। তো আমার ক্ষেত্রে আমার যা মনে হয়েছে যে তারা আমাকে দেখেছে, আমার কথা বলা, আমি মানুষটা কেমন। আর তারা ওই যে চেয়ারে বসে, তারা কিন্তু আজকে একদিন দুদিন বসেনি, তারা কিন্তু কত 20 বছর ধরে ওই চেয়ারে বসে আছে। তারা জানে যে কোন মানুষটাকে দিয়ে হবে, কোন মানুষটাকে দিয়ে হবে না। হ্যাঁ, অনেকে আছে যে মানে হালকা প্রিপারেশন থাকে, যায় একটু কথা বলে একটু আমতামতা করে। আমার 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 ক্ষেত্রে মনে হয়েছে যে আমি কতটা কনফিডেন্স আমার উপর। এই কি প্রশ্ন করা হয়েছিল? আমাকে 7টা প্রশ্ন করা হয়েছিল। প্রথম নম্বর ছিল যে ওয়াই ডিড ইউ চুজ দিস ইউনিভার্সিটি, ইজ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন। আমরা সবাই জানি আপনি যে কোন ইউনিভার্সিটি চুজ? আমি নাইক্রো ইউনিভার্সিটিতে চুজ করে এসেছিলাম। আমি হচ্ছে মোটামুটি 4-5টা মতো স্কলারশিপ পেয়েছিলাম। নাইক্রো ইউনিভার্সিটি, বাফেলো স্টেট ইউনিভার্সিটি, মেডাল ইউনিভার্সিটি, ন্যাশনাল লুইস ইউনিভার্সিটি, ডেমন ইউনিভার্সিটি। সবগুলোতে স্কলারশিপ ছিল? জি হ্যাঁ। স্কলারশিপ কিভাবে পাইছেন? স্কলারশিপের জন্য আমি অ্যাপ্লাই করেছি, আমার অ্যাপ্লিকেশন, আমি কিভাবে আমার পার্সোনাল অ্যাসে, স্কলারশিপের জন্য কিছু ইম্পর্টেন্ট জিনিস, পার্সোনাল অ্যাসে, গ্রামার রেঞ্জ, আর হচ্ছে সবচেয়ে বড় বিষয় সত্তা। আমার চিন্তা, আমি কি করতে চাই, তারা আমার লেখার মাধ্যমে তারা গ্রামার দেখে না, তারা আই সিট দেয়ার এটা দেখে না, এটা তারা দেখে না যে আমি প্রনাউন্সিয়েশন কীভাবে করতেছি, আমি টপ নচ লেভেলের ভোকাবুলারি ইউজ করছি কিনা, তারা এটা দেখে না। তারা দেখে যে এই মানুষটা চিন্তা কত দূর, যে আমি বাংলাদেশে বসে আমি কেন ইউএসএ যেতে চাচ্ছি। আমার চিন্তা যদি বাংলাদেশ বেসড হয়, আমার চিন্তা যদি কেবল আমার কক্সবাজার শহর বেসড হয়, তাহলে তো আমার ঢাকা যাওয়াই এনাফ, আমার তো আমেরিকা আসার দরকার নাই। তাহলে আমার ড্রিম হতে হবে যাতে এমন ড্রিম যেটা আমি আমেরিকাতে গিয়ে অ্যাচিভ করে আমি গ্লোবালি ওইটাকে স্প্রেড করতে পারবো, ওই ব্যাপারটা। তো স্কলারশিপের জন্য আমার পার্সোনাল অ্যাসেটটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো, আমি অনেক এফোর্ট দিয়েছিলাম পার্সোনাল অ্যাসেটটাতে, অনেক কিছু দিয়েছিলাম। তো আই থিঙ্ক এগুলাই হেল্প করেছে। এবং এইটা আমাকে প্রশ্ন করা হয়েছিল ইন্টারভিউতে, ভিসা ইন্টারভিউতে। প্রথম কোয়েশ্চেন ছিল ওয়াই ডিড ইউ চুজ দিস ইউনিভার্সিটি, আমি উত্তর দিয়েছিলাম। সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে আই সি ইউ হ্যাভ রিসিভ দ্য স্কলারশিপ, সো ওয়াই ডিড ইউ থিঙ্ক দে গেভ ইউ দিস স্কলারশিপ, যেটা ভাইয়া প্রশ্ন করেছেন যে কেন আমাকে দেয়া হয়েছে। তো আমার উত্তর ছিল এটাই যে আমি একদম ছোটোকাল থেকে সবসময় আমি মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই লাইফ, অফ মাই একাডেমিক লাইফ, আমি আমার রেজাল্টটাকে সবসময় মেনটেন করার চেষ্টা করেছি। আমি সবসময় হাইয়েস্ট মেনটেন করার চেষ্টা করেছি রেজাল্ট। তার পাশাপাশি আমার পার্সোনাল অ্যাসে, আমার ইংলিশ প্রফিসিয়েন্সি, তার ছাড়া আমার ড্রিম, আমি এটা তাদেরকে বলেছি যে আমার ড্রিম, এই জিনিসগুলো তারা দেখেছে এবং তারা আমাকে স্কলারশিপ দিবে এটাই ভেবেছিল। 3 নম্বর। ওকে, 3 নম্বর প্রশ্ন ছিল যখন তিনি আমাকে প্রশ্নটা করছিলেন তখন তিনি আমার পাসপোর্ট দেখছিলেন এবং আমার ট্রাভেল হিস্ট্রিতে গিয়েছিলেন। সো আমার ইন্ডিয়ান ভিসা নেওয়া ছিল, তখন আমার 2-3টার মতো ভিসা ছিল। তো তারা জিজ্ঞেস করছিলেন যে মানে আমি কেন, মানে আমার ইন্ডিয়া যাওয়ার পারপাসটা কী ছিল। তো আমার যেটা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে একটা DS 160 পূরণ করতে হয় F1 স্ট্যাটাস ভিসার জন্য অ্যাপ্লাই করতে।
ওইখানে আমার উল্লেখ করা ছিল যে আমার ইন্ডিয়া যাওয়ার পারপাসটা কী। সেখানে সেই অনুযায়ী তারা আমাকে প্রশ্ন করেছে যে আমার ইন্ডিয়া যাওয়ার পারপাসটা কী। আমি তাদেরকে বলেছি যে ইটস কোয়াইট আ লং টাইম, ইটস এ লং স্টোরি। তো আমি জিজ্ঞেস করেছি যে আপনার সময় হবে কিনা শুনতে, কারণ দে আর ভেরি বিজি। এবং আই ওয়াজ নট, আমি মানে ওই দাঁড়ায় যে কাঁপতেছিলাম ভয় এরকম টাইপের মানুষ না। হ্যাঁ, তো আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে কি আপনার সময় হবে কিনা আমার স্টোরি শুনতে। তিনি প্রশ্ন করেছেন, আমার লম্বা উত্তর আছে, আপনি কি শুনবেন? উনি বলছেন ইয়াস অফকোর্স। তো আমি তো তাকে বললাম যে দেখেন, আমি 2021-এ প্রথম 21শে মার্চে আমার ইন্ডিয়া যাওয়া হয় প্রথম। তো তখন আমার মা অসুস্থ ছিলেন, আমার বাবা অসুস্থ ছিলেন, তাদের ট্রিটমেন্টের জন্য গেলাম এবং আমি 10 মাস ছিলাম। এরপরে বাংলাদেশে ব্যাক করলাম, আমি এইচএসসি দিলাম। এরপরে আমার 3 মাস পর পর ইন্ডিয়াতে যেতে হয় আমার মাকে নিয়ে ট্রিটমেন্টের জন্য। তো ওই জিনিসটা আমি তাদেরকে বুঝালাম এবং তখন আমি বললাম, এখানে একটা টুইস্ট আছে। যেমন ভিসা অফিসার সে একটা প্রশ্ন করলো, আমার উত্তর শেষ হলো, মাঝখানে 3 সেকেন্ড ভিসা অফিসার চুপ ছিলেন, তিনি কাজ করছিলেন বা তিনি আমাদেরকে তাকিয়েছিলেন। তো আমি চুপ করেছিলাম না। আমার মনে হচ্ছিল যে 15 মিনিটে যে আমাকে ইন্টারভিউটা নেওয়া হচ্ছে এটার উপর ডিপেন্ড করছে আমার পুরো কেরিয়ার, আমার সব কিছু। তো 15 মিনিটটা আমি কেন ওয়েস্ট হতে দিব? আমি যে অপ্রাসঙ্গিক কিছু বলছি সেটা না। তো আমি তখন না, যখন উনি চুপ ছিলেন তখন আমি আবার নিজে নিজে বলছিলাম যে সো লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, ইট ক্যান বি অলওয়েজ ইন হাইস অ্যান্ড লোস। তো উনি বলছেন ইয়া আই নো, আই এম সো সরি। তো আই ওয়াজ লাইক, আমি চাচ্ছিলাম যে আপনার ফোকাস আমার উপর থাকুক। আপনি কাজ করছেন, ইটস ইউর জব, আই নো, বাট আমি আছি, আপনি আমার কথা শুনেন আগে। তো আমি এক প্রকার না তাকে জোর করে শোনাচ্ছিলাম, আর আমি তাকে বোঝাচ্ছিলাম যে আপনি যদি আমাকে ভিসা না দেন ভাই, আমি এখন আপনার পায়ে পড়ে যাবো। ব্যাপারটা আম জাস্ট কিডিং, বাট ইয়া, যে আমি সবসময় তাকে দেখাচ্ছিলাম যে আই ক্যান টক। আমি তাকে দেখাচ্ছিলাম যে আমি একটা মানুষ, যে আমার একটা লাইফ, আমি ছোট মানুষ। হ্যাঁ, যিনি ভিসা অফিসার ছিলেন তিনি তো মিনিমাম 45 বছরের উপরে হবেন, কিন্তু আমি ছোট মানুষ হয়েও আমার জীবনটাতেও একটা স্টোরি আছে। আই হ্যাভ মাই ওন স্টোরি। হ্যাঁ, তো এটা জাস্ট আমাকে 15 মিনিটে সে আমাকে জাজ করতে পারবে না। 15 মিনিটে সে আমি কে সেটা সে জানবে না। আমার অ্যাসে দেখবে, আমার ব্রেন সম্পর্কে তার ধারণা হবে, বাট আমি মানুষটা কি, আমার সত্তা সম্পর্কে তার ধারণা হবে না। আমি তাকে এটা বারবার বোঝাচ্ছিলাম। এরপরে তিনি প্রশ্ন করেন যে যে আমার স্পন্সরকে, এটা কিন্তু সবসময় প্রশ্ন করা হয়। 3টা প্রশ্ন সবসময় করা হয়। 1 নম্বর, ওয়াই ডিড ইউ চুজ দিস ইউনিভার্সিটি, অথবা ওয়াই ডিড ইউ চুজ দিস কান্ট্রি। 2 নম্বর প্রশ্ন স্পন্সর, এবং স্পন্সরের অ্যান্সারটাতে যদি আমি মেস আপ করে ফেলি তাহলে আমার ভিসা হাত থেকে চলে গেছে। তো আমার ক্ষেত্রে একটু হার্ড ছিল। আমার স্পন্সর ছিলেন আমার একজন মামা, আমার ছোটো মামা, কারণ আমার আম্মু তখন পেশেন্ট, আমার বাবা মারা গেছেন। তো আমার স্পন্সর আম্মু হলে তো ব্যাপারটা রিলেটেবল হচ্ছে না, কারণ মা অসুস্থ। হ্যাঁ, তো আমি ছোটো মামাকে দিয়েছিলাম। তো ওই ব্যাপারটা আমার একটু এক্সপ্লেন করতে হয়েছিল যে আমার কেন মামাকে দিয়েছি। ওই ব্যাপারটা আমি তাকে একটু এক্সপ্লেন করেছি আমার মতো করে, সুন্দর করে। তারপর হচ্ছে সে জিজ্ঞেস করলেন যে আমার মামার প্রফেশন সম্পর্কে জিজ্ঞেস করা হলো, যে মানে তিনি কি করেন। এবং তারা কোনো কাগজ দেখেননি। সবার একটা প্রশ্ন থাকে যে এমবাসি থেকে কোনো ডকুমেন্ট দেখে কিনা। ডকুমেন্ট তারা লাইক শুধু I-20 আর পাসপোর্ট নেয়, আর কোনো কাগজ নেয় না। যদিও আমি অনেক কাগজ নিয়ে গিয়েছিলাম, বাট তারা দেখেনি। আমি তাদেরকে বারবার রেফার করছিলাম যে আই হ্যাভ দ্য অ্যাফিডেভিট, অথবা আই হ্যাভ দ্য ডকুমেন্ট, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান শো ইউ। তো তারা বলছিল নো, ইটস ওকে বলে তারা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছিল। তারপর হচ্ছে প্রশ্ন করা হলো যে আমি মানে এরকম ছোটোখাটো কিছু প্রশ্ন করা হলো স্পন্সরের ব্যাপারে, আর হচ্ছে মামার প্রফেশনের ব্যাপারে, আমার কোনো রিলেটিভ আছে কিনা ইউএসএতে। এটা আপনি সবাই জানি যে বাংলাদেশের সব স্টুডেন্টের কানে একবার হলেও কথাটা গিয়েছে যে আমেরিকাতে আপনার আত্মীয় আছে, ব্যাপারটা বলা যাবে না। ব্যাপারটা বললাম নাকি ভিসা দিবে না, বিকজ ব্লা 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 ব্লা, অনেক কারণ আছে। ইটস নট ট্রু গাইজ। আমি বলেছি যে আই হ্যাভ রিলেটিভস, আমার মামা আছেন, আমার গ্র্যান্ডমাদার আছেন, আমি তাদের সাথেই থাকবো গিয়ে। হ্যাঁ, তারা বাফালোতে আছে, আমি নাইকি ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেড হয়েছি, আমার বাসা থেকে একদম কাছে, তো আমি আপাতত গিয়ে তাদের ওখানে থাকবো। তো তিনি জিজ্ঞেস করছিলেন যে আমার স্পন্সর এবং আমার আমেরিকার মামা যিনি থাকেন তারা কি সেম পার্সন কিনা। আমি বললাম যে না, তিনি আলাদা এবং ইনি আলাদা। উনি বলছেন ওকে। এরপরে তারা আমাকে প্রশ্ন করলেন যে আমার I-20-তে আমার মেজরের ব্যাপারে, আমার মেজরটা কি। এবং স্যাডলি আমার যেদিন ইন্টারভিউ ছিল এর আগের দিন হচ্ছে আমার নতুন I-20 আসে, এবং এখানে আমার মেজর ভুল দেওয়া ছিল। এবং আমি ওই ভুল মেজর নিয়েই গিয়েছি।
তাদেরকেও আমি এটা বললাম যে দেখেন আমি এরকম এরকম গতকালকে আমার আইটো নিয়ে আসছে, বাট এখানে আমার মেজরটা ভুল দেওয়া আছে। তো আমার যে অ্যাডভাইজারের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে এখন যেটা আছে এটা নিয়ে যেতে, এটা তারা বুঝবে। তো আমি আই ওয়াজ অনেস্ট, আমার এখানে মিস্টেক ছিল, আমি ভুল আইটো নিয়েই গেছি, মানে আমার ভুল মেজর নিয়ে আমি গেলাম। কিন্তু আমি সেটাও তাদেরকে অনেস্টভাবে বললাম যে দেখেন আমার এখানে ভুল দেওয়া আছে। তারা দেখার আগে আমি তাদেরকে দেখাই দিলাম ব্যাপারটা। তো তারা বললেন যে ইটস ওকে। এরপরে সে মহেন্দ্র খন, এরপরে তিনি হাত স্লো মোশনে গেল হচ্ছে ওই ভিসা কার্ড ইয়েসের হাতের দিকে। আই ওয়াজ লাইক লুকিং যে ওকে সামথিং ইজ হ্যাপেনিং। তারপর তিনি বললেন যে ইউ হ্যাভ, কি জানি বললো, ইউর ভিসা ইজ অ্যাকসেপ্টেড বা এটা। নাইস, সাথে সাথে বলে দিছে। সাথে সাথেই, আমি ভাবি নাই যে সাথে সাথে বলা হবে। সো ভিসা পাওয়ার ক্ষেত্রে কনফিডেন্স থাকাটা উচিত, কনফিডেন্স থাকা উচিত, ভয় পেলে চলবে না। ভয় পেলে চলবে না। সো স্পন্সরের ক্ষেত্রে এটা আবার তো একটু কনফার্ম হতে চাচ্ছি যে অনেকে বলে যে না ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, মায়ের ব্যাংকে হোক বাবার ব্যাংকে হোক, একটা নিজেদের ব্যাংকে আগে টাকা দেখাইতেই হবে। সো ওইটা না থাকলেও কি চলে? ওয়েল, না, এটা না থাকলে চলে না, কারণ এটা না প্রথমে আসে হচ্ছে ইউনিভার্সিটি থেকে। ইউনিভার্সিটি থেকে একটা আমাদেরকে লেটার দেওয়া হয় যেখানে বলা হয় যে কতটুকু অ্যামাউন্ট দরকার। এটা আসলে কেন দেওয়া হয়, এটা আমি একজন স্টুডেন্ট হিসেবে, দেখেন আমি বাংলাদেশ থেকে আমেরিকাতে আসছি, এখন আমার অন্তত রেগুলার ক্লাসে যাওয়া আসা, খাতা কলমের খরচ, আমার খাবার দাবারের খরচ, হ্যাঁ আমার থাকা খাওয়ার খরচটা তো আমার দেখাতে হবে যে হ্যাঁ আমার টাকা পয়সা আছে, নাহলে আমি কোথায় যাচ্ছি, আমার কোনো ফিউচার নাই, আমার কোনো স্ট্রাকচার নাই, আই ডোন্ট হ্যাভ এনিথিং। এই জন্যে তাদেরকে একটা দেখাতে হয়। আমার ইউনিভার্সিটি থেকে আমাকে বলা হয়েছিল যে $40,000 দেখাতে, যেটা হচ্ছে মিনিমাম, বা যেটা হচ্ছে লাইক একটা অ্যাপ্রক্সিমেট একটা অ্যামাউন্ট। বাংলাদেশের অ্যাকাউন্টে দেখাইতে হবে না এখানে ওইটা আমি আমার আমার অ্যাকাউন্টে দেখালেও চলবে? না, এটা মামার অ্যাকাউন্টে দেখালে চলতো যদি আমি এই মামাকে আমার স্পন্সর দিতাম। আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে আমার স্পন্সর যিনি ইউএসএতে আছেন, সেই ক্ষেত্রে আই ডোন্ট নো যে ভিসার ব্যাপারটা কেমন হতো, কারণ আমাকে কিন্তু অ্যাম্বাসিতে জিজ্ঞেস করা হয়েছিল যে ইউএসএতে যিনি আছেন তিনি কি আমার স্পন্সর কি না। তো আমার এই ব্যাপারটা একটু খটকা লাগছে, আমার মনে হলো যে ব্যাপারটা হয়তো সমস্যা হতো। সো যে স্পন্সর করছে তার অ্যাকাউন্টে পয়সা থাকে? জি হ্যাঁ, যে আমার স্পন্সর তার অ্যাকাউন্টে পয়সা থাকতে হবে। এবং আপনার অ্যাকাউন্টে পয়সা দরকার ছিল না? জি না, আমার কোনো অ্যাকাউন্ট নাই। আমার অথবা আপনার বাবা মার কারো অ্যাকাউন্ট দেখেন? জি না, আমার বাবা মার অ্যাকাউন্ট দেখাইনি, আমি আমার স্পন্সর অ্যাকাউন্ট দেখিয়েছি যিনি আমার মামা, এবং তিনি আমার আপন মামা। এবং এটা আমি তাদেরকে মেনশন করে দিয়েছিলাম যে হি ইজ দ্য ব্রাদার অফ মাই মাদার, ব্যাপারটা আমি তাদেরকে বলেছি। আর সবসময় যে অ্যামাউন্টটা বলা হয় না যে এত $20,000 বা $40,000, তার চেয়ে একটু বেশি রাখার চেষ্টা করা উচিত, কারণ দ্য মোর মানি ইউ হ্যাভ দ্য মোর ফ্লেক্স ইউ গাট। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, বাট আলহামদুলিল্লাহ আমি তো মেন্টালি আমি প্রিপারেশন নিয়েছিলাম যে যদি আমার বাফেলোতে না হয়, যদি আমার মামার বাসায় না হয়, যদি আমার অন্য কোথাও যাওয়া লাগে, যদি রাতে বেঞ্চে বসে যদি রাত কাটাতে হয়, আই এম রেডি ফর দ্যাট, বিকজ আই ওয়াজ দিস মাচ ডেডিকেটেড। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমার ফ্যামিলির সাথে আমি আছি, এই যে আমি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে অনেক ভালো। স্নোম্যান বানানো হয়েছে কি? স্নোম্যান না বানানো হয় নাই এখনো, অনেক ঠান্ডা, স্নো ফাইট করা হয়েছে। স্নোম্যান হয় না? না, আমার আবার ঠান্ডা একটু সমস্যা, তো এখন বানাবো একদিন। কক্সবাজার মিস করা হয়? অনেক বেশি, অনেক বেশি। আমার মনে হয় যে আমাকে প্যাসিফিক ওশানে ফেলে দিলেও আমি কক্সবাজারকে মিস করবো, বিকজ ইট হ্যাজ সামথিং, ইট হ্যাজ মাই সোল। কক্সবাজার পিপল, কক্সবাজারের বালিতে, আমার বালিতে খালি পায়ে হাঁটলেও ভালো লাগে। আমার কক্সবাজারকে অনেক 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 বেশি মিস করা হয়। আমার সব বন্ধু, আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, আমি আমার জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করা মানুষ, তো আমি কথা না বলে থাকতে পারি না। আমার বিশাল গ্যাং আছে কক্সবাজারে, প্রায় 20-25-30 জন। আমি রাস্তায় হাঁটলেও মনে হয় যেন যে আমি কোনো নেত্রী হাঁটতেছি, সবাই খালি, মানে আই ওয়াজ সো আউটগোয়িং পারসন। আমি অনেক দিকে কাজ করেছি, আমার বিশাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। আমি আমার লাইফের প্রথম যে ইনকাম, এটা আমার পকেটে এসেছে ক্লাস 1-এ থাকতে। তাই? হ্যাঁ, তখন আমি বাংলাদেশ বেতারে কাজ করতাম। তো আমি ওই হ্যাঁ, ক্লাস 1-এ আমার প্রথম হচ্ছে আমি ওয়েজ পাই, ওইটা মনে হয় 500 সামথিং বা 700 সামথিং মনে হয় ছিল। আমি নাটকের মধ্যে ভয়েস দিতাম, মিউজিশিয়ান আমি। তো
হ্যাঁ হ্যাঁ আমি মিস করেছি। স্কলারশিপের ক্ষেত্রে এক্সট্রা কারিকুলার জিনিসটাই তারা খুব বেশি দেখে, কারণ বাংলাদেশে এ প্লাস পাওয়ার মানুষের তো অভাব নাই, গোল্ডেন প্লাস পাওয়া মানুষের অভাব নাই। এখন ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অনেক 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 বেশি ম্যাটার করে, বা আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো অনেক বেশি ম্যাটার করে। যেমন আমি ছোটোকাল থেকেই গান, কবিতা, লেখি। আমার বাবা সাংবাদিক ছিলেন, তো সেই দিক থেকে আমার এই দিকটার সাথে খুবই বেশি আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি বাংলাদেশ বেতারে কাজ করেছি, আমি বিবিসি মিডিয়া অ্যাকশনে কাজ করেছি মিউজিক লাইসেন্সার হিসেবে, আমি ইউএনের আন্ডারে আইওএমে ইন্টারপ্রেটার হিসেবে কাজ করেছি, আমি অস্ট্রেলিয়ান এম্বাসি, কানাডিয়ান এম্বাসি, ইউএস এম্বাসির সাথে আমি কাজ করেছি ইন্টারপ্রেটার হিসেবে। তো এই জিনিসগুলো আমাকে অনেক 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 বেশি হেল্প করেছে। আমি ইংলিশের সাথে এমনভাবে জড়িত যে আমি যখন ক্লাস 8-এ ছিলাম তখন আমি ব্যাংক ম্যানেজার বা পাসপোর্ট অফিসারদেরকে আমি স্পিকিং শেখাতাম। আর Class 8 এ? জি হ্যাঁ, আমি যখন 8-এ ছিলাম, 9-এ ছিলাম, তখন আমি নিজেও একটা সময় হচ্ছে জাস্ট ফর ফান আমি 6 মাসের জন্য একটা কোচিং সেন্টারের মতো আমার বাসায় খুলেছিলাম, এবং আমার বিশাল পরিমাণে স্টুডেন্ট ছিল। আমার জুনিয়র ব্যাচে ছিলেন Class প্রায় 8 এ? না, আমি করেছিলাম এই যে ইন্টারের পরে। হ্যাঁ, আমি টিউশনও করাইছি অনেক। অনেক প্রতিভা। তো আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো অনেক 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 বেশি ম্যাটার করে স্কলারশিপের ক্ষেত্রে। তারা আপনাকে স্কলারশিপ দিবে, তাদের পকেটের পয়সা আপনাকে দিবে। ওয়াই? বিকজ দে ওয়ান্ট ইউ টু কন্ট্রিবিউট টু দ্যাম। হ্যাঁ, তারা চায় যে আপনি এখানে এসে তাদেরকে কন্ট্রিবিউট করেন ইয়োর মেধা, আপনার ব্রেন, হ্যাঁ আপনার মেধা। তো তারা চায় যে আপনি কিছু করেন, তারা দেখবে আপনি আগে কি করেছেন। আপনি যদি একজন ক্লাস টপার হন, ক্লাস ক্যাপ্টেন হন, যে সবসময় অনেক লেখাপড়া করেছে বাট সোসাইটির প্রতি কোনো কন্ট্রিবিউশন করেনি, তাহলে আই ডোন্ট থিঙ্ক আমেরিকা ইজ ফর ইউ। ফিউচার পরিকল্পনা জি, কি আছে? ফিউচার পরিকল্পনা, ওয়েল আমার ভিসাতে আমার লেখা ছিল যে আমি ব্লু ইকোনমি নিয়ে কাজ করব। কক্সবাজার আমার হোম টাউন, সেহেতু কক্সবাজারের মারিন সাইডটাকে আমি ডেভেলপ করব, আমার লোকাল পিপলগুলোকে আমি সাপোর্ট দিব, এই জিনিসগুলো আমি লিখেছিলাম। এখন টু বি ভেরি অনেস্ট, আই ডোন্ট ইভেন নো, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। এখন এখানে স্নোতে হাঁটতে গেলেও পা পিছলা খাই বারবার। তো জীবনের পথটাও না এভাবেই যাচ্ছে, যাই হাঁটি মাঝে মধ্যে একটু পিছলা খাই, মাঝে মধ্যে আবার নিজেকে তুলে ভাবি যে না আমার ট্র্যাকে থাকতে হবে, মাঝে মধ্যে একটু মন খারাপ হয়, মাঝে মধ্যে আবার ভুলে যাই যে আমি একজন স্টুডেন্ট, অনেক বেশি মজা করি। কারণ কিন্তু দিন শেষে আমি এখনও ফিগার আউট করছি, এটা আমার পার্সোনাল এসেতে লেখা ছিল যে আমি চাই প্রতিটা ঘরে আমি একটা হাসি উপহার দিই, কিন্তু আমি জানি না আমি ব্যাপারটা কিভাবে করব। এজন্যই আমার বাংলাদেশ থেকে আমেরিকাতে আসা। আমি জানতে চাই এমন কি করলে প্রতিটা ঘরে হাসি আসবে। প্রশ্ন, সো দেশ থেকে যারা আসতে চাচ্ছে তাদের প্রতি কোনো সাজেশন আছে কি? তাদের প্রতি আমার সাজেশন, একটাই সাজেশন, বি ইয়োর সেলফ, নো ইয়োর সেলফ, লাভ ইয়োর সেলফ। আপনি আসবেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট আসবে না। আপনি আসবেন, আপনার ফ্যামিলিতে কত বিঘা জমি ছিল, আপনার কতটা বিল্ডিং আছে, আপনার বিল্ডিং জমি আসবেন, আপনি আসবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে জানতে হবে, আপনাকে পড়তে হবে। বই পড়ার আগে আপনি আয়নাতে দাঁড়িয়ে আপনাকে দেখুন, আপনাকে জানুন, আপনার হাসিটা কেমন, আপনি যখন কোনা চোখে তাকান আপনাকে কেমন লাগে। তখন হয়তো ওইটা দেখা হয়নি। যারা অনেক বেশি ডেসপারেট যে আমার যেতেই হবে, আমি আমেরিকাতে যাবো, আই ওয়াজ ডেসপারেট, আমি অনেক ডেসপারেট ছিলাম, কিন্তু দিন শেষে আমি নিজের উপর কাজ করেছি। আমি জানি আমার দুর্বলতা কোন জায়গায়, আমি জানি আমি কোন জায়গাতে অনেক স্ট্রং, আমি জানি যে আমি অঙ্কে খারাপ, আবার আমি এটাও জানি যে অ্যাকাউন্টিং আমি যদি নেই তাহলে আমি এখানে সাইন করব, কারণ আই হ্যাভ দ্য ক্যাপাসিটি, আমি হার্ডওয়ার্ক করতে পছন্দ করি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি আপনাকে জানেন, আপনি যখন আপনার রিফ্লেকশনটা তাদেরকে দেখাতে পারবেন, আপনি যখন তাদেরকে বলতে পারবেন যে হ্যাঁ ইউ ডিজার্ভ দ্য ওয়ান ভিসা, আপনি ডিজার্ভ করেন, কেন? কারণ এই ভিসা ইজ নাথিং, আমেরিকা ইজ নাথিং, দ্য ওয়ার্ল্ড ইজ নাথিং, you'll be the shining star of this world, trust me or not, ইনশাল্লাহ। কক্সবাজারের একটা গান শুনি। হ্যাঁ অবশ্যই, অবশ্যই। আচ্ছা, এখানে গানটা খুবই স্পেশাল আমার। এটা হচ্ছে আমার একজন খুবই পরিচিত লেখকের গান, এবং এটা রিসেন্টলি ইউটিউবের মধ্যে অনেকে হচ্ছে কভার করেছে, এবং গানটার যে মৌলতা, গানটার যে একটা অথেন্টিক জিনিস, ওইটা না হারিয়ে গেছে। তো আমি আপনাকে অথেন্টিক ভাবটা শোনাতে চাই।
ও হালাসান গলার মালা পেট ফুরেতে তোমার নাই ও হালাসান গলার মালা পেট ফুরেতে তোমার নাই মাটা গুদাম তুই নোর সানি ঘর ফরাইয়া পরে পানি মাটা গুদাম তুই নোর সানি ঘর ফরাইয়া পরে পানি আই ভিজিলে যেমন তেমন তুমি ভিজিলে পরাণ মানে না ও হালাসান গলার মালা পেট ফুরেতে তোমার নাই ও হালাসান গলার মালা পেট ফুরেতে তোমার নাই। এটি কক্সবাজারের ল্যাঙ্গুয়েজ। জি হ্যাঁ, এটার অর্থ হচ্ছে যে এটা একজন যিনি লেখক তিনি তার স্ত্রীকে ডেডিকেট করে লিখেছেন যে ও হালাসান গলার মালা, তাকে আদর করে ডাকা হয়েছে এবং বলা হয়েছে যে তোমার জন্য আমার খুব পেট পুড়ছে। পেট পোড়া মানে হচ্ছে আমি খুব মিস মনটা করছি, জ্বলতেছে। মনটা জ্বলছে। হ্যাঁ, মাইট্টা গুদাম টৈনোর সানি মানে মাটির ঘর আমার, টিনের ছাল দেয়া বাসা। হ্যাঁ, ঝড়ঝড়াইয়া পরের পানি মানে বৃষ্টি দিচ্ছে বাইরে এবং ঘরের মধ্যে পানি পড়ছে। হ্যাঁ, আই ভিজিলে যেমন তেমন, তুই ভিজিলে পরাণ মানে না, যে আমি না হয় ভিজলাম সমস্যা নাই, কিন্তু তুমি যদি ভিজো তাহলে তো আমার পরাণটা এখানে থাকবে না। ব্যাপারটা এই যে মানে বৃষ্টি দিচ্ছে, দারিদ্রতা এবং তিনি যে স্ত্রীর প্রতি তার ভালোবাসা, তার আকুলতাটা তিনি প্রকাশ করছেন, এই জিনিসটা গানের মাধ্যমে ফুটে উঠেছে। বাবা মাকে মিস করা হয়। হ্যাঁ, আমার মা আছেন কক্সবাজারে আলহামদুলিল্লাহ, তিনি এখন সুস্থ আছেন। ভেরি গুড নিউজ, শি ওয়াজ এ ক্যান্সার পেশেন্ট, বাট আলহামদুলিল্লাহ এখন তিনি সুস্থ আছেন, শি ইজ ক্যান্সার ফ্রি নাও। আর আমার বাবা মারা গিয়েছেন 2021 সালে, তিনি কক্সবাজার সিলেট এবং কক্সবাজারের প্রবীণ সাংবাদিক ছিলেন নজরুল ইসলাম বকশী। তিনি আমার মনে হয় যে আমি হচ্ছে বাবামণির ছোট ভার্সন। কেন? কারণ আমার বাবামণি একদম না, মানে বাবামণি অনেক 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 উঁচু লেভেলের একজন মানুষ। তিনি আমার মনে হয় যে আমার জীবনের বেস্ট ফিলোসোফার দেখা তিনি হচ্ছেন আমার বাবা। এটা হয়তো সবার ক্ষেত্রে হতে পারে, বাট তিনি আসলে একজন ভালো মানুষ ছিলেন। আমার যে জ্ঞান ছোটকাল থেকে, যেমন এই গানটার কথার মধ্যে যদি বলি, আমাকে গান শেখানো হয়েছে আমার বাবা, উনি শিখিয়েছেন আমাকে। এই যে টিনের বাসা, আমাদের বাসা কক্সবাজারের টিনের বাসা ছিল প্রথমে, তো টিনের বাসার মধ্যে যে পানি পড়ার ব্যাপারটা, হ্যাঁ, এই জিনিসটাকে তিনি রোমান্টিসাইজ করেছেন। যেমন তিনি কখনো কমপ্লেন করেননি যে এই যে পানি পড়ছে, ডেক্সিটা নিয়ে আসো, পানিটা একটু মুছো, ব্যাপারটা এরকম না। তিনি বলেছেন যে এই যে দেখেন, জীবনে তো অনেক দূরে যাওয়া হবে, কিন্তু একটা সময় গিয়ে এই টিনের মধ্যে যে পানিটা পড়ছে, বৃষ্টির পানি পড়ছে, এই আওয়াজটা আপনি আর কোথাও খুঁজে পাবেন না। অনেক টাকা পয়সা হলেও, অনেক বড় গাড়ি বাড়ি হলেও এই আওয়াজটা আর কোথাও পাওয়া যাবে না। তো তিনি এরকম একজন মানুষ ছিলেন, যিনি ডালে নুনে ভাতে বিশ্বাসী একজন মানুষ। আলহামদুলিল্লাহ, দোয়া করি যেন তিনি জান্নাতবাসী হন। এই আর কি, মিস করা হয় অনেক। আমরাও তো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। বলবো তোমাকে বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে, নামে ডেকে বলবো তোমাকে বন্ধ করেছে আমাকে। মানুষ এমনও আছে, কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম।